মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টিম মির্চি বাংলা এবং প্রেম.com কোনোভাবেই মদ্যপান বা ধূমপানকে সাপোর্ট বা প্রমোট করে না। প্রাচুর্যের মধ্যেই বোধহয় মানুষের নিজেকে সবথেকে বেশি নিঃস্ব বলে মনে হয়। আসলে প্রতিটা মানুষই দেউলিয়া কোনো না কোনো ক্ষেত্রে। কারো জীবনে হয়তো এখন স্থিরতা আছে, অথচ সে হতে চায় সৃষ্টি ছাড়া। আবার যে বাউন্ডুলে, সে প্রতি রাতে কনকনে ঠান্ডা কিংবা মুষলধারে বৃষ্টির মধ্যে উপলব্ধি করে একখানা ঘর থাকলে মন্দ হতো না। যার জীবনে প্রচুর কাছের মানুষ, সে ভিড়ভাট্টায় হাঁপিয়ে ওঠে। আবার যার কেউ নেই, সে হয়তো দিনের শেষে হন্যে হয়ে খোঁজে একজন চাপটে ধরার মানুষ। আর ধরুন, এই সব কিছু যদি একই মানুষের জীবনে ঘটে। যাকে দর্শনের কথা থাক, গল্প শুনবেন একটা? তাহলে চলুন কৃষাণুর ঘরে একবার ঢুঁ মেরে আসি। তার আগে কৃষাণুর সঙ্গে সামান্য আলাপ করিয়ে দিই। যে বয়সে বিয়ে বাড়ি গেলে প্রশ্ন ধেয়ে আসে তোরটা কবে খাবো, কৃষাণুর বয়স ওরকমই। ইদানিং চুলে না দেয় তেল, না দেয় চিরুনি। আর আপাতত কৃষাণুর ঘর অন্ধকার। কৃষাণু ঘুমোচ্ছে। ওর ঘুম ভাঙা অবধি অপেক্ষা করতে হবে, কিচ্ছু করার নেই। বেশিক্ষণ অপেক্ষা করাবো না আপনাদের। ওই তো কৃষাণু কোনো রকমের চোখ খুলল। ঘামে জামাটা ভিজে গেছে, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে ওকে। তেষ্টাও পেয়েছে প্রচণ্ড। অন্ধকারে হাতড়ে হাতড়ে কোনো রকমে বোতলটা খুঁজে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিল। মোবাইল খুলে একবার সময় দেখল। অবশ্য কটা বাজে জেনে কৃষাণু কী বা করবে। টেবিলের ওপর সিগারেটের প্যাকেট, প্যাকেটের ওপর সতর্কতা, রোগ কিংবা মৃত্যুর হাতছানি। হাসলো একবার নিজের মনেই। তারপর একটা সিগারেট বার করে ঠোঁটে ধরল। জ্বালাতে যাবে, দরজায় ধাক্কা। একবার থমকে আগুনটা মুখের কাছে আনলো। কোনো তাড়া নেই কৃষাণুর, কারোর আসার কথাও তো নেই। আর আগন্তুককে নিয়ে কৌতূহলও কাজ করছে না বিশেষ। দরজায় আরো বার কয়েক ধাক্কা পড়ল, আর সিগারেটে আরো কয়েকটা টান। নির্বিকারভাবে কৃষাণু জিজ্ঞেস করল, কে? আরে আমি। খোলো খোলো, দেরি হয়ে গেল তো। ও তুই? আসছি, দাঁড়া দাঁড়া। কি গো, এখনো রেডি হওনি? কি জানলা টানলা বন্ধ করে পাগলের মতো অন্ধকারে বসে আছো? শরীর খারাপ নাকি? হ্যাঁ, আরে বলছি, শরীর কি খারাপ? জ্বর টর হয়েছে? না না, একেবারেই না। শরীর খারাপ কেন হবে? আসলে বাইরে প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছিস না? তাই তো এই জানলা ফাল্লা বন্ধ করে আছে। কৃষাণুদা, বাইরে একবার তাকিয়ে দেখো, বৃষ্টি পড়ছে। সকাল থেকেই আকাশ মেঘলা। মেঘলা? ও হবে হয়তো, তাই অন্ধকার তাহলে। যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। টিকিট তুলে নিচ্ছি, যাবে তো নাকি? কোথায় যাবো? এ কি, আরে বললাম না নাটক আছে, আমাদের গ্রুপের নাটক। তুমি যাবে বললে তো, ভুলে গেলে নাকি? না না, ভুলিনি। আসলে ভাল লাগছে না, বুঝলি তো আমার। তো আজকে ছেড়ে দে। কৃষাণুদা, কি হয়েছে তোমার? কেন দেরি হয়ে যাচ্ছে তো তোর? তুই যা। আমি যাবো না আজকে, ছেড়ে দে আমাকে, কাটা। কৃষাণুদা প্লিজ চলো না। আরে বললাম তো যাবো না। এক কথা বারবার বলছিস কেন? তুই যা, আমাকে একটু একা থাকতে দে। একাই তো থাকে মানুষ, তারপর স্বাদ জাগে ভালোবাসার। সাধ্যমতো চেষ্টাও করে, কিন্তু ভালোবাসায় তো শেষ অবধি সবাই থাকতে পারে না। তখন ফের একা থাকতে চায়। প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভের গ্র্যান্ড ফিনালেতে আজ সৌম্যদীপ ভট্টাচার্যর লেখা, দীপ ঘোষের অডিও রূপান্তর করা ইন লাভ। দরজা ভেজিয়ে দিয়ে ছেলেটা বেরিয়ে গেল।
কৃষাণু সিগারেটটায় শেষ কয়েক টান দিয়ে নিভিয়ে দিল। ঘরের মধ্যে বেঁচে থাকা একমাত্র আলোর উৎসটুকুও গায়েব হয়ে গেল অন্ধকারে। আপাতত কোনো আলো নেই। শব্দ আসছে, বৃষ্টির শব্দ, এক টানা একঘেয়ে বৃষ্টির শব্দ। কি চলছে এখন কৃষাণুর মনে? চলুন উঁকি দিই একবার। কৃষাণুর মনের পর্দায় ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে একটা আবছা বৃষ্টির দিন। স্পষ্ট হয়ে উঠছে একটা বাস স্টপ। শেডের নিচে একা দাঁড়িয়ে আছে কৃষাণু। মাঝে মধ্যে উঁকি মেরে দেখে নিচ্ছে বাস আসছে কিনা। আর ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে একটা মেয়ে এসে দাঁড়ালো সামনে, শেডের বাইরে। মেয়েটার হাতে ছাতা নেই, চোখের সামনে ডান হাতটাকে ছাউনির মতো ধরে আছে। অবশ্য তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না, পুরোপুরি ভিজে এসে আরও কাক ভেজা হচ্ছে। কৃষাণু আর নিজেকে সামলাতে পারল না। আপনি একটু সরে এসে দাঁড়ান না, ভিজছেন তো। আরে না, ঠিক আছে। আসলে ভিজে যাচ্ছেন বলেই বললাম। ঠিক আছে, একটু ভিজলে কিচ্ছু হবে না। না না, জায়গা আছে তো শেডের নিচে। আমি না হয় একটু সরে দাঁড়াচ্ছি, তাহলে আপনাকেও ভিজতে হবে না, এই আর কি। বললাম তো ঠিক আছে, আপনার এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। ব্যস্ত? না না, ব্যস্ত হব কেন? মানে যা তা একটা বলে দিলেই হলো নাকি? যাতা বলছি? আমি যাতা বলছি? আপনি তো আকবারই আমার সঙ্গে কথা বলতে এলেন। এই শুনুন, আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছেও আমার নেই। দেখলাম আপনি অসুবিধায় আছেন, তাই বললাম। মানে আজকালকার মেয়েরা কারোর ভালো করতেন। আজকালকার মানে? আপনি কি দাপর যুগ থেকে সোজা এখানে এসেছেন নাকি? একদম বাজে কথা বলবেন না, বুঝেছেন? শভিনিস্ট? কি বললেন? শভিনিস্ট? আরে দাঁড়াতে দিলাম, সাহায্য করার চেষ্টা করলাম, একটা ধন্যবাদ জানানোর ন্যূনতম ভদ্রতা নেই, উল্টে আমাকে সেক্সিস্ট বলছেন। আর আপনি কি? হ্যাঁ, কি আপনি? আপনি আপনি হচ্ছেন পুরুষ বিদ্বেষী সিউডো ফেমিনিস্ট। আপনি প্যাথেটিক। হ্যাঁ, তাই তাই, আপনি তাই। আপনার সাহস তো কম নয়, আমাকে এইভাবে অপমান করে যাচ্ছেন। আর দাঁড়াতে দিলাম মানে? জায়গাটা কি আপনার নাকি কিনে রেখেছেন? এই শুনুন, চেঁচাবেন না। গলা চড়ালেই আপনার যুক্তি ধারালো হয়ে যাবে না। আমার জায়গা নয় ঠিকই, কিন্তু আমি তো আগে এসে দাঁড়িয়েছিলাম। ও, আপনি আগে এসেছেন তাই পুরো সেটটাই আপনার হয়ে গেল নাকি? এই শুনুন, এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ, এটা সরকারি বাস স্টপেজ, আর এই ছাউনিটাও না সরকারের। আমি যেহেতু নিয়মিত ট্যাক্স দিই, তাই এই সেটটা যতটা আপনার অধিকার ততটাই আমার অধিকার। অবশ্য দেখে তো মনে হয় না আপনি কোনো ট্যাক্স ফ্যাক্স দেন বলে। এই শুনুন শুনুন শুনুন, এবার একটু বাড়াবাড়ি করে ফেলছেন কিন্তু। আমি একজন দায়িত্ব সচেতন নাগরিক, আর তাছাড়া আমি যদি চোর ছেঁচড়ও হই, তাহলে আপনাকে কৈফিয়ত দিতে যাব কেন? আপনি কি ইনকাম ট্যাক্স অফিসার? হ্যাঁ, এবার এবার কে চেঁচাচ্ছে শুনি? উফ, যত সব অভদ্র লোকজন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। এই 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 আপনি আমাকে রিফিউজি বললেন? শুনুন শুনুন, আমি যদি উড়ে এসে থাকি, আপনি আপনি তাহলে বানের জলে ভেসে এসেছেন। হ্যাঁ, তাই তাই। এই কথা বলার আগে না দুবার ভেবে দেখবেন যে কি বলছেন, যত সব মূর্খ অশিক্ষিত। হ্যাঁ, এলেন আমার দিদিমণি, আমি মূর্খ? জানেন, আমি গোল্ড যাই হোক, আপনার মতো একজন নোংরা মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধছে। আপনি দাঁড়ান না, আপনার ট্যাক্সের টাকায় বানানো শেডের তলায় আমি না হয় বৃষ্টিতেই দাঁড়ালাম, অন্তত পক্ষে শান্তি আছে এখানে একটু। আপনার মতো একটা জঘন্য লোকের পাশে না আমিও দাঁড়াতে চাই না। ঠিক এই সময় একটা লোক ছাতা মাথায় দিয়ে দ্রুত জায়গাটা পেরিয়ে যাওয়ার সময় দেখল দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একটা শেড থাকা সত্ত্বেও বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে। পৃথিবীতে তাজ্জব হয়ে যাওয়ার মতো কত ঘটনাই যে ঘটে চলেছে দিনরাত। বলা ভালো, ঘটিয়ে চলেছে এই নীল গ্রহের শ্রেষ্ঠ জীব। ছাতার নিচ দিয়ে কৃষাণু দেখতে পেল লোকটার চোখে একই সঙ্গে কৌতূহল এবং বিস্ময়। ভাগ্য ভালো সেই সঙ্গে ব্যস্ততাও ছিল। লোকটা দাঁড়ালো না, কিন্তু এরপর কৃষাণু আর মেয়েটা কেউ কারোর দিকে না তাকিয়ে একটাও শব্দ খরচ না করে ফিরে এলো শেডের তলায়। বাস তখনও আসেনি। এক টানা একঘেয়ে বৃষ্টিটা হয়েই যাচ্ছে, যেমন আজকেও বৃষ্টি হচ্ছে মুষলধারে। এবার বরং বেরিয়ে আসি কৃষাণুর মন থেকে। আপাতত কৃষাণু বিছানা ছেড়েছে, হলদে আলোটাও জ্বালালো। চাপা দেওয়া থালা আর হাঁড়িটা নিয়ে নাড়াচাড়া করছে। খিদে একটা অদ্ভুত অনুভূতি, হাজার মন খারাপের মধ্যেও পিছু ছাড়ে না। আর আপাতত কৃষাণুর প্রচণ্ড খিদে পেয়েছে। একটা থালায় সামান্য ভাত আর ডিমের ঝোল মেখে নিল। এক গাল মুখে দিতেই কি একটা যেন মনে পড়ে গেল। থালা ফেলে রেখে এঁটো হাতে উঠে গিয়ে ফোনটা নিয়ে আসলো।
The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। कृपया थोड़ी देर बाद डायल करें। ফোনটা নিজে থেকেই কেটে গেল, আর তার সঙ্গে খাওয়ার ইচ্ছেটাও চলে গেল কৃষাণুর। একটা দমকা কান্না বুক ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কোনো রকমে বেসিনে হাত মুখ ধুয়ে এসে ধপ করে বসে পড়ল বিছানায়। অন্ধকার করে দিল ঘরটাকে। যেন এই অসুখের একমাত্র ওষুধ এই অন্ধকার। খানিকক্ষণ থম মেরে বসে থাকার পর আবার টেনে নিল মোবাইলটা। হ্যাঁ, বলছি যে তুই কোথায় রে? না না, আরে না না, আরে কিছু হয়নি আমার। আরে হ্যাঁ রে, হ্যাঁ ওই ঠিক আছে, আমি ঠিক আছে। বলছি তুই কি ফাঁকা আছিস? একটু আসবি? হ্যাঁ ঠিক আছে, আয় তাহলে। কৃষাণু আলো জ্বালল, ফেলে রাখা ভাতের দিকে এগিয়ে গেল। দু একটা মাছি ইতিমধ্যে ভাতে এসে বসেছে। কৃষাণুর আচমকা মত বদলানো তাদের খুব একটা পছন্দ হলো না। কৃষাণু খেতে শুরু করল। খিদে সত্যিই একটা ভীষণ বস্তু, এড়ানো কঠিন। খেতে খেতে মাঝে মধ্যে তাকাচ্ছিল দরজার দিকে। দরজা ভেজানোই ছিল। ঠেলে ঢুকে পড়ল কৃষাণুর বয়সী একটা ছেলে, বোধহয় বন্ধু। ছাতাটা নামিয়ে রাখল দরজার পাশে। তারপর টেবিলের একদম কাছে এসে মুখোমুখি হলো কৃষাণুর। কৃষাণু ছেলেটার চোখে চোখ রাখতে পারছে না। চোখ সরিয়ে জিজ্ঞেস করলো, কফি খাবি? কফি খাবি তো? আমাকে কি তুই কফি খেতে রেখেছিস? কেন, শুধু কফি খেতে ডাকা যায় না নাকি? অবশ্যই পারিস, কিন্তু ভাতের থালার সামনে বসে কেউ ফোন করে বন্ধুকে কফি খেতে ডাকে না। আমার কাছে লুকোচ্ছিস কেন? আর এটা তুই নিজের সাথে কি করছিস? মানে কি করব? অচিন্তদার চায়ের দোকানে গিয়ে শুনলাম তুই নাকি 1 সপ্তাহের ওপরে ঘর থেকে বেরোসনি। আর ঘর কেন বলছি, রীতিমতো জেলখানা বানিয়ে রেখেছিস। কয়েদির মতো জীবন কাটাচ্ছিস। চারদিক অন্ধকার, টেবিল ভর্তি আবর্জনা, অ্যাস্ট্রি উপচে যাচ্ছে সিগারেট বাজছে। আর তুই এরপরেও জিজ্ঞেস করছিস কি করছি? নিজেকে তুই কিসের শাস্তি দিচ্ছিস? কলেজ কিন্তু শেষ আমাদের, তাই এখন আর। আমি জানি কলেজ শেষ হয়ে গেছে। 5-5টা মাসও কেটে গেছে কলেজ শেষ হওয়ার পরে। প্রতিদিন, জানিস তো, প্রতিদিন আমি টের পাই শেষ হয়ে গেছে কলেজ, সব কিছু রাদার। কিন্তু আমি কি করবো বল? আমি তো চেষ্টা করছি তো, চেষ্টা একটু হলেও। চেষ্টা করছিস? কোথায় চেষ্টা? দম বন্ধ করা এই গুম ঘরে তুই চেষ্টা করছিস? তুই যখন এতটা কষ্টই পাবি তাহলে সিদ্ধান্তটা নিলি কেন? কেউ তো তোর ওপর চাপিয়ে দেয়নি। আর এমনটাও নয় যে আর কোনো রাস্তা ছিল না। আরে আমি তো এগুলো আগে শুনেছি, বহুবার শুনেছি। ভালো লাগছে না। আমি তোকে এই জন্য ডাকিনি, জানিস তো। তাহলে কি জন্য ডেকেছিস? জানি না। তুই কি কফি খাবি না আমাকে বলতো? হ্যাঁ, চিনি কম দিস। স্মৃতিশক্তি লোপ পাইনি আমার। দাঁড়া, বানিয়ে আনছি। ছেলেটা মুচকি হেসে টেবিলের সামনে রাখা আবর্জনাগুলো উল্টে পাল্টে দেখছিল। হঠাৎ কয়েকটা ওষুধের পাতা দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল, কৃষাণু! আরে আবার কি হয়েছে? এক্ষুনি এখানে আয়। আরে দাঁড়া, কফিটা বানাতে দি, তারপরে আসছি। না, এক্ষুনি আয়। এটা কি? কোনটা? এই যে এই ওষুধটা। ও, ওটা আমার না। আমি জানতে চাইছি কি এটা। আরে আসলে কি বলতো? বল, তোতলাস না, বল এটা কি। এই নিয়ে 3বার জিজ্ঞেস করছি, বল। দেখতে পাচ্ছিস তো, ঘুমের ওষুধ। চমৎকার। খাসনি কেন এখনো? খেয়ে নে। কফির সঙ্গে খাবি অন দ্য রক্স? না মানে। শোন কৃষাণু, দুনিয়াটা এখনই ফুরিয়ে যাচ্ছে না। আর তুই যদি আত্মহত্যাই করতে চাস, শেষমেশ আমাকে ফোন টোন করিস না একদম। আমার অনেক কাজ আছে। তোর লাশ ওঠানো, পুলিশের হ্যাপা, এত কিছু করতে পারবো না। আর ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2-1বার ভেবে দেখবি সে সিদ্ধান্তের জন্য যেন জাল প্রেসক্রিপশনে ঘুমের ওষুধ কিনতে না হয়। আমার কাজ আছে, আমি আসলাম। আরে ভাই, আরে দাঁড়া, শোন, 1 সেকেন্ড শুনে যা। ছেলেটা দাঁড়ালো না, বেরিয়ে গেল। কৃষাণু আপাতত চেয়ে আছে দরজার দিকে। এখন ওর জন্মদিনের কথা মনে পড়ছে, যেদিন এই ঘর ভর্তি ছিল ভিড়ভাট্টায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। প্রচুর বন্ধু বান্ধব,
সবাই কৃষাণুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। ধন্যবাদ জানাতে জানাতেও একরকম ক্লান্তই হয়ে গেছে। নেশার পারদও সমান তালে চড়ছে, সোজা হয়ে দাঁড়াবারও ক্ষমতা নেই। নেশার ঘোরে তারপরের খানিকক্ষণের কথা মনে নেই। কেউ ওকে প্রায় কাঁধে করে তুলে নিয়ে এসেছে বিছানা অবধি। ভাই ভাই আরেকটা পেক দে, আমাকে কিচ্ছু হবে না। আরে ভাই মাইরি বলছি, আমার একটুও চড়েনি, যে একটু। বমি করে ভাসিয়ে দিলি, আবার তোর নাকি চড়েনি? মাল খেতে পারিস না যখন খাস কেন? প্রতিবার ছড়িয়ে 36 করবি। চ অনেক হয়েছে, এবার শুয়ে পড়। ভাই ভাই তুই আমার ভাই, শোন না কি বলছি। আজ যাস না, আজকে এখানেই থেকে যা, ঠিক আছে? জুতোটা খোল, আমায় বেরোতে হবে। ওফ, আচ্ছা তুই এগুলো কেন করিস বলতো? কেন তুই এখানে একদিন থাকতে পারিস না? এটা কি তোর বাড়ি নয় বল? ভাই বুঝতে পারছিস না, একা হয়ে গেছি, কেউ নেই ভাই, কেউ নেই, কিচ্ছু ভাল লাগছে না। আচ্ছা ভাই তুই কখনো ভেবে দেখেছিস কি? আরে জামাটা ছাড়। এই যে বোতলের মধ্যে জাহাজগুলো থাকে, ওগুলো কি করে বোতলের মধ্যে ঢোকায়? আবার মডেলগুলোর এক্সপায়ারি ডেট পেরোলে কিভাবে ওরা বার করে? হ্যাঁ, ভেঙে ফেলে বোতলগুলো। না না না, তুই ভাব ভাই, একবার ভেবে দেখ। আচ্ছা কার বাপের কি আসে? তোকে কি বলছিলাম জানো? হ্যাঁ, ওই একা হয়ে গেছি ভাই, সত্যি ভাই। আমার জীবনটা পুরো ওই ঘরটার মতো ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। এই ঘরটা ঘুরছে, বাজে বকার জায়গা পাসনি। আর তো সব কিছু ওভাবে ধরলে হয়? এই শোন না ভাই, ওই যে মেয়েটার সাথে দেখা হয়েছিল, বুঝলি? কোন মেয়েটা যে তোকে সেক্সিস্ট বলেছিল? এই আরেকটা বোতল ছিল না? এই ভাই ওটা যেন গৌরবের হাতে না পড়ে, ও শালা একটা পিপে সব শেষ করে দেবে। কোথায় ওই বোতলটা? ওই বোতলটা আমাকে দে, আমি লুকিয়ে রাখছি, দে। ছাড় না, ওই মেয়েটার কথা বল। হ্যাঁ মেয়েটা, উফ বাবা, মেয়েটা না মানে বিশ্ব সুন্দরী নয়, ডানাকাটা পরিও নয়, অ্যাঞ্জেলিনা জোলি তো নয়, তবে সুন্দর, ভীষণ সুন্দর। অনেকক্ষণ এক স্টেশনে দাঁড়িয়ে আছিস, এবার এগো। হ্যাঁ সুন্দর সুন্দর, মানে আমার সুন্দর লেগেছে আর কি। তো আর আগের দিন কথা বলেই বুঝেছি মেয়েটা বেশ বুদ্ধিমতী। হ্যাঁ, আর তাছাড়া দারুণ ঝগড়া করতে পারে, ওয়ার্ড অফ স্টকও হেভি। হ্যাঁ সরি, কি বলে, স্টক অফ ওয়ার্ড। এই সাবাস, এই উঠছিস কেন? আরে ভাই থেকে জানা ভাই, এটা তো তোরও বাড়ি, যা ইচ্ছা করবি। শুয়ে পড় আমার পাশে, শুবি। এদিকে তোর ভাবগতিক সুবিধে লাগছে না ভাই? ভয় পাচ্ছিস কেন? আরে তুই আমার ভাই, এরকম দুঃখ মুখ করে থাকিস না, লাইফে একটু স্পার্ক আন, বুঝলি? তোকে দেখলে কি মনে হয় জানিস? মনে হয় যে তোর মুখে ক্যামেরা খালি জুম আউট হয়। সিনেমা দেখিসনি? দুঃখী মানুষ বসে থাকে আর ক্যামেরাটাকে জুম আউট করে। ভাই এই ক্যামেরাটা কিন্তু ঢুকিয়ে দিস, আর ডিএসএলআর কিনতে পারবো না ভাই। ও কি যেন বলছিলাম, ওই যে অনেক কষ্ট ভাই, তুই বুঝিস ভাই, তুই বুঝিস আমার। এবার ভাট বকাটা থামাবি, তাহলে পুদিন হারা খাইয়ে নেশা ছুটিয়ে দেবো। না ভাই, না ছাড় না। এই তোকে কি যেন বলছে, মেয়েটা, ইয়েস, মেয়েটা কি দারুণ দেখতে ভাই, চোখ দুটো টানা মেয়েটা। তারপর কৃষাণুর আর সেদিনের কিছু মনে নেই। এসব পুরনো কথা ভাবতে ভাবতে ওর চোখ লেগে গেছিল একটু। হঠাৎ শুনতে পেল একটা কণ্ঠস্বর। কৃষাণুদা, ও কৃষাণুদা, আরে ওঠো। কি গো কৃষাণুদা, কি হলো কি? শুভ, এই যাস না শুভ, যাস না। দরজাটা হাট করে খোলা, মাটিতে ঘুমোচ্ছ, ভুল বকছো, কি হয়েছে বলো তো? তুমি কি অজ্ঞান হয়ে গেছিলে? না না না, এই কটা বাজে রে? 8:30 হবে। তোমার অ্যাস্ট্রেটা কোথায়? অ্যাস্ট্রে যাই না, এখানেই কোথাও হবে। কৃষাণুদা বলছি, কিছু মনে করো না, তোমার চাকরিটা আছে তো? চাকরি থাকবে না কেন? আপাতত ওয়ার্ক ফ্রম হোমই করছি। না আসলে তোমাকে আর অফিসে যেতে দেখি না তো, তাই জিজ্ঞেস করলাম। তোমার কোনো দরকার লাগলে বলো কিন্তু, মানে
ইদানিং তুমি কিরম একটা হয়ে যাচ্ছ জানো, মানে কিরম একটা মানে আরে আরে না না, ওরম কিছু না। আসলে কি বলতো, কাজের চাপ তো, জেগে কাজ করতে হচ্ছে, তাই ওই একটু ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করতে কিন্তু কিন্তু করছিলাম এতদিন, তোমার কি ব্রেকআপ হয়ে গেছে? কটা বাজে বললি? 8:30 না? ইস, দেখেছিস ঘুমিয়ে পড়লাম বেকার বেকার এতক্ষণ। আজ তো ঘুমাবার ফুরসত পাবো বলে মনে হচ্ছে না। তুই আয় বরং। হ্যাঁ, আচ্ছা তুই কি বলছিলিস যেন? ও কিছু না, তুমি কাজ করো, আমি আসি। হ্যাঁ। কম্পিউটার স্ক্রিনটার দিকে তাকাতেই আলোয় যেন ঝলসে গেল কৃষাণুর চোখ। দুবার চোখ রগড়ে সিগারেটের প্যাকেটটা টেনে নিল, কিন্তু কোথায় সিগারেট? যা ছিল সব তো ফুঁকে দিয়েছে। বিরক্ত হয়ে প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিল। বারবার ওই কথাটা মাথায় ঘুরছে, ব্রেকআপ। ব্রেকআপ মানে বিচ্ছেদ। এখনো কথাটা ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। আবার ফোন করলো, বোধহয় একই নম্বরে। The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है, कृपया थोड़ी देर बाद डायल करें। একই কথা, সেই একই কথা ভেসে আসছে ওদিক থেকে। বিরক্তিকর। দুটো হাতকে বালিশ বানিয়ে টেবিলে মাথা রাখলো কৃষাণু। আমাদের ফের উঁকি মারতে হবে ওর মনে। আবার কৃষাণুর মনের মধ্যে একটা বাস স্টপ ভেসে উঠছে, একটা শেড, আর সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে কৃষাণু। এই চুপচাপ দাঁড়িয়ে থাকাটাই কঠিন হয়ে উঠল যখন মেয়েটা এলো। আরে সেই মেয়েটা, আগের দিন যার সাথে তুমুল বাগবিতণ্ডা হয়েছিল। মেয়েটাকে দেখে জানেন স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো একটা বিষয়ে দ্বিধাগ্রস্ত। এসে দাঁড়ালো শেডের নিচে, কৃষাণুর ঠিক পাশে। যদিও বৃষ্টি পড়ছে না, রোদও নেই, আকাশ অংশত মেঘলা। দুজনেই এমন একটা ভান করছে যেন অন্যজনের উপস্থিতি টের পর্যন্ত পায়নি। অবশ্য এই প্রতিযোগিতায় কৃষাণুই প্রথম হার মেনে নিল। আচ্ছা, কটা বাজে? মেয়েটা তাকালো কৃষাণুর দিকে, বোধহয় কটমট করেই তাকালো। যেটুকু সাহস তিলে তিলে জন্মেছিল কৃষাণুর মধ্যে, আপাতত সব গায়েব। না মানে ঠিক আছে, অন্য কাউকে জিজ্ঞেস করে নিচ্ছি। দাদা, কটা বাজে? 5:45। থ্যাংক ইউ। কৃষাণু ফের নতুন কোনো ফিকির খুঁজতে শুরু করলো কথা বলার। কাঙ্ক্ষিত বাসটা আসার আগে কথা বলতে হবেই। কিছু একটা, কি বলা যায়, কি বলা, ধুর, ঘুরিয়ে নাক দেখিয়ে কোনো লাভ নেই। কৃষাণু সোজাসুজি বলল, দেখুন, মানে বলছিলাম কি, আগের দিন যেটা হয়েছে একটু বাড়াবাড়ি বলে আপনার মনে হয়? বাকি কথাটা বলতে পারল না কৃষাণু। মেয়েটার দৃষ্টিতে আবার আত্মসমর্পণ করল, ঢোক গিলে নিল বাকি কথাটুকু। আবার হাঁটু কাঁপছে কৃষাণুর। ধুলোর মধ্যে ছড়িয়ে যাওয়া সাহসের টুকরোগুলো ফের জড়ো করতে হবে। তবে আজ সে নাছোড়বান্দা। না মানে দেখুন, না মনে হতেই পারে। মানে আমি বলছিলাম কি, মানে আমার তরফ থেকে একটু বাড়াবাড়ি হয়ে গেছিল বোধ হয়। মানে আমার আসলে ওভাবে বলা উচিত হয়নি। না না, আসলে বোধ হয় নয়, মানে সত্যিই উচিত হয়নি। সরি, হ্যাঁ, আই এম এক্সট্রিমলি সরি। শেষ বিকেলে মেঘের ফাঁক দিয়ে সামান্য রোদ্দুরের মতো হাসি ফুটল মেয়েটার ঠোঁটে। ঠিক আছে, আমিও বোধহয় একটু বেশিই বলে ফেলেছিলাম। বোধ হয় না, না না, মানে হ্যাঁ, বোধ হয়। যাকে হাই, আমি কৃষাণু। কৃষাণুর বাড়িয়ে দেওয়া হাতটা ধরে কি যেন হ্যাঁচকা টানি নিয়ে গেল রূপলি পর্দায়। সেখানে কৃষাণুর শাহরুখ খান ভালোবাসার হাত বাড়িয়ে বলছে, নাম তো শোনা হোগা। নেপথ্যে বেজে উঠছে ভীষণ চেনা কোনো প্রেমের সিম্ফনি। স্বপ্নের পদঘাট সঙ্গত দিচ্ছে যথাসাধ্য। কৃষাণুকে নিজের ভারসাম্যটুকু ফের হারিয়ে ফেলছে। সবকিছুই তো দিব্য লাগছে এই কোণে দেখা আলোয়। আজ কৃষাণুর সামনে দাঁড়িয়ে ওর কাঙ্ক্ষিত নারী, ঈশ্বর যাকে ভীষণ যত্নে তিল তিল করে গড়ে তুলেছেন। ঈশ্বর নিজেও কি সামান্য দুর্বল হয়ে পড়েননি? আপাতত এক সম্ভাব্য সুখ হাতছানি দিচ্ছে কৃষাণুকে।
ওর এক্ষুনি ইচ্ছে করছে নিঃশর্তে আত্মসমর্পণ করতে। সব পারে কৃষাণু, ভালোবাসার জন্য সব পারে। আবার মনের মধ্যে নায়কের বিপরীতে জেগে উঠছে খলনায়ক। কৃষাণুর কলার ধরে জানতে চাইছে, কি পারে কৃষাণু? আগেও তো প্রেমে পড়েছে, এ আর নতুন কি? এ আবেগ ভ্রান্ত, তাই না? তাই তো, কিন্তু কি করবে কৃষাণু? এ কি দশা নায়কের! হায় রে হায়। হে হ্যালো, এই যে কি হলো? হ্যাঁ 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 হ্যালো হ্যালো। বাস এসে গেছে, কোথায় হারিয়ে গেছিলেন? যাকে আজ আসি, বাই বাই বাই। ও হ্যাঁ, আসুন আসুন, সাবধানে যাবেন। এই অন্য দিন মানে এই রে, আমাকেও তো এই বাসটাই ধরতে হবে। এই দাঁড়াও দাঁড়াও, এই বাস দাঁড়াও দাঁড়াও। এই ঘটনা কৃষাণুর সাথে একদিন ঘটেনি, বারবার ঘটেছে। কৃষাণু এসে দাঁড়িয়েছে বাস স্টপে, মেয়েটা এসে দাঁড়িয়েছে ওর পাশে, দুজনে খানিকক্ষণ অবান্তর কথা বলেছে। তারপর পাকা ধানে মই দিতে সময় এসেছে বাস, আর মেয়েটাকে কিছু বলে ওঠার আগেই এক গাদা ধোঁয়া উড়িয়ে বাস ছুটেছে গন্তব্যে। ফিরে এসে কাঁচুমাচু মুখ করে বন্ধুকে সেদিন একথাই বলছিল কৃষাণু। ঢেঁকি বুঝিস? ঢেঁকি? তুই হচ্ছিস একটা অকম্মা ঢেঁকি, অপদার্থ শালা। কত বয়স তোর? না মানে ঠিক কটা বসন্ত ধরে পৃথিবীর অন্নবায়ু ধ্বংস করছো চাঁদু? এই দেখ, সবসময় না ঠাট্টাই আর কি ভাল লাগে না ভাই। একটা সিরিয়াস ম্যাটার নিয়ে চাপ খেয়ে বসে আছি, তুই না মানে তুমি চাঁদু এতই যখন বুঝতে পারছো ম্যাটারটা সিরিয়াস, তাহলে এই কটা দিন স্কুলের বাচ্চার মতো তোতলাচ্ছিলে কেন সামনে গিয়ে? ইয়েতে নেই দম, খাবে চমচম। এই শোন, তুই আমাকে কোনো ভালো পরামর্শ দিবি নাকি খিল্লি ওড়াবি? হ্যাঁ, চমৎকার। তুই হঠাৎ হঠাৎ নতুন নতুন প্রেম খুঁজে পাবি আর পরামর্শ দিতে হবে আমায়? আর তাছাড়া এটা তো কোনো রকেট সায়েন্স নয় ভাই। মনের মধ্যে যে কথাটা টকবক করে ফুটছে, সামনে গিয়ে লজ্জার মাথা খেয়ে বলে দে, ব্যাস, সিম্পল। এতই যদি সিম্পল হয়, আমি নিশ্চয়ই তোর পিম্পল ভরা মুখটা দেখতে আসিনি এখানে। আরে হচ্ছে না তো ব্যাপারটা, তাকিয়ে আছিস কি? বল না ভাই, কিভাবে সালটাবো? আমার তো আর ওই তোর মতো অভিজ্ঞতা নেই। এমন করছিস যেন স্টার্ট আপ খোলার প্ল্যান লাগবে। শোনো শোনো, তুমি হচ্ছে না একটা মেরুদণ্ডহীন বোকা চন্দ্র, তাই গিয়ে নিজের কথাটা বলতে পারছো না। আচ্ছা তুই কি জানিস তুই এক্স্যাক্টলি কি চাস? কি চাই মানে হলো এই রুবি রায়ের সাথে তুই কি শুধুই শুবি? কি বলছিস শালা? আরে বল, ছৌ নাচ খেলেই ক্ষান্ত হবি নাকি মেয়েটাকে বউ বানাবি ভাই? তুই না ভাই দিন দিন নোংরা হয়ে যাচ্ছিস ভাই। না দেখ, আমার যদ্দূর মনে হচ্ছে তুই পাতি কামের ফাঁদে পড়েছিস। ভাই আমার ঘাট হয়েছে রে তোর কাছে পরামর্শ চাওয়া। একটা সুন্দর পবিত্র ব্যাপার, আর তুই সেখানে মানে জানিস মানে ওকে দেখার পরে না মানে আমার বাসে ভিড় আমার গায়ে লাগে না। বাসটা যখন ছেড়ে যায় ও ঘুরে তাকিয়ে মুচকি হাসে। এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না রে। মনে হয় কিচ্ছু চাই না আমি ভালোবাসা ছাড়া। ভালোবাসা? ভেরি গুড। বিয়েতে রেওয়াজি খাসি করিস আর চাটনিটা আনারসের। আর ব্যাং, তোর সাথে না কথা বলে কোনো লাভ নেই। তাহলে আমি কালকেই ওকে বলে দিতাম, কিন্তু ওই বাসটা না রোজ ঠিক টাইমে চলে আসে। সত্যিই তো বাস স্টপে বাস আসার মতো অনর্থ পৃথিবীতে আগে ঘটেছে নাকি? বাসেরই দোষ। যাকে অন্য কারোর বাসে চেপে পড়ার আগে বলে দে, কি আর হবে বল না? সেটাই, কি আর হবে। হ্যাঁ, কৃষাণু যখন সব থেকে খারাপ সম্ভাবনার কথা ভেবে নিয়ে বুক ফোলাচ্ছিল, তখন অদৃষ্টর হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। যাকে পরদিন বাস স্ট্যান্ডে মেয়েটা তখনও আসেনি। কৃষাণু শেষবারের মতো রিহার্সেল করে নিচ্ছে। ভাই চাপ নিবি না, হ্যাঁ, শান্ত শান্ত, রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স। আরে এটা তো প্রথমবার করছিস এমন নয়। তোমার আমাকে ভালো লাগে, তেরিকা, আমার তোমাকে ভালো লাগে না। এটা তো বড্ড স্ট্রিট কাট হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই হাতের নখগুলো কাটা হলো না আজকে, তেরিকা। যাকে এক কাপ কফি খাওয়ার ফুরসত হবে আপনার? না, আপনি পরের বাসটা ধরবেন না। বাট যা মুখে আসবে বলে দেবো, কি বা হবে। আরে কতক্ষণ? এই তো। জামার রংটা তো বেশ সুন্দর। সুন্দর? ধন্যবাদ ধন্যবাদ। মানে আপনারও মানে 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 সুন্দর, খুবই সুন্দর। কি কি সুন্দর? ইয়ে টিপটা আসলে মানে না না, চুড়িদারটাও মানে মানে সবটাই খুব সুন্দর লাগছে। ঠিক আছে বুঝেছি। এই দাঁড়ান তো 1 মিনিট, ফোনটা ধরে নি। হ্যালো, উফ, আপনি আবার ফোন করেছেন?
আমি বলেছি না আমাকে বিরক্ত করবেন না। আর যদি একবারও ফোন করেন না, আমি কিন্তু পুলিশে যেতে বাধ্য হবো, বলে দিচ্ছি। অভদ্র লোক একটা, চেনা নেই জানা নেই আই লাভ ইউ। আরে এইসব লোককে না আমি খুব ভালো করে চিনি, জানিস তো। মনটা একেবারে জঞ্জালে ভর্তি, ইচ্ছে করে জাগে। কি যেন বলছিলেন? হ্যাঁ মানে আবার আপনি কেন? আরে তুইটাই তো ঠিকঠাক ছিল, একই তো বয়স যা মনে হচ্ছে। মানে ইফ ইউ ডোন্ট। আরে না না, ভালোই তো। আপনিটা শুনতে না কেমন যেন বয়স হয়ে গেছে মনে হচ্ছে। তারপর বল, কি বলছিলি? আসলে মানে একটা কথা বলার ছিল, মানে তাই বলছিলাম। হেজিটেট করিস না, কি বলছিলি বল। না মানে সেরকম সিরিয়াস কিছু না, না মানে একটু সিরিয়াস। সে আমি বুঝবক্ষণ, তুই বল তো আগে কথাটা। আচ্ছা হ্যাঁ মানে মানে আমরা কি বন্ধু? মানে হ্যাঁ, আমরা কি বন্ধু হতে পারি? নিশ্চয়ই হতে পারি বন্ধু। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আবার ধন্যবাদের কি আছে? ও কিছু না, আসলে মানে শুধু এটা না, মানে আরো একটা কথা বলার ছিল। তো বলে ফেল, ইনস্টলমেন্টে বলছিস কেন? না আজ থাক, অন্য আরেকদিন হবে। হ্যাঁ আবার অন্য দিন কেন? এখনই বলে দে। না মানে তোর বাসটাও তো আজকে আসছে না দেখছি। হ্যাঁ মানে এতক্ষণে তো চলে আসে, রোজ অন্য দিন তো চলে আসে। ঠিকই। যাকে কি বলছিলি বল। হ্যাঁ মানে বলছিলাম যে আই ডোন্ট ফিল লাস্টফুলি ফর ইউ। মানে 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 আমি তোমার সঙ্গে শুধু শুতে চাই না, বুঝেছো তো? কি কে বলতে বকছেন? শুধু শুতে চাই না মানে? আপনার মাথা ঠিক আছে তো? না না মানে মানে আপনি বুঝছেন, মানে তুই বুঝছিস না। বন্ধু বলল শুধু শুতে চাই, তাই আমিও মানে আমি কিন্তু ওইভাবে। আপনার কি মনে হয় হ্যাঁ আমি স্লাট? দুদিন কথা বলেছি কি বলিনি, বিছানা অবধি ভেবে নিলেন? এই শুনুন, আপনার মতো লোকেদের জন্য না মেয়েরা আজকে রাস্তায় বেরোতে ভয় পায়। আপনাদের মতো লোকেদের জন্য মানে ইচ্ছে করছে একটা। কি দিদি, কোনো প্রবলেম হয়েছে নাকি? না 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 ভাই, প্রবলেম হবে কেন? আমরা তো বন্ধু। বন্ধু? এই 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 কিসের বন্ধু? কিসের বন্ধু? বন্ধুরা এই একে অপরের সঙ্গে এইসব ইঙ্গিতে কথা বলে? এই কি হচ্ছে গো রবিদা, কোনো কি চাই? আরে দেখ না, এই ছেলেটা মেয়েটাকে সমানে ডিস্টার্ব করছে। কিরে আমাদের তল্লাটে ইপটিজিং হচ্ছে নাকি? চাটুতে সেঙে দেবো সালা। ম্যাডাম আপনি যান, কোনো টেনশন নেবেন না, কয়েক গা দিলে একদম সিধা হয়ে যাবে। দাঁড়ান না মানে। আরে ম্যাডাম আপনি চাপ নিচ্ছেন কেন? আমাদের হাতে ছেড়ে দিন ব্যাপারটা। কিরে সালা খুব উঠছিস? মেয়ে দেখলে নিজেকে সামলে রাখতে পারো না নাকি? আরে এত কথা কেন বলছিস? কলার ধরে কানে তলায় বাজিয়ে দে না। কৃষাণুর কপালে নিশ্চিত 2-4 ঘা লেখা ছিল, যদি না আচমকা পুলিশের ভ্যানটাকে দেখা যেত। অবশ্য ওখানেই ছাড়া পায়নি কৃষাণু, ওর ঘেঁটি ধরে পুলিশ শটান থানায় তুলে নিয়ে গেছিল। কি হলো এটা? ব্যাকস্পেস ব্যাকস্পেস, সিলেক্ট অল, কন্ট্রোল ডিলিট, ব্যাস। এ কি, বাস স্টপে তো এখনো বসে আছে কৃষাণু। চা শালা, তার মানে এগুলোর দুশ্চিন্তা। ধুর, এজন্য কারণ মনের মধ্যে উঁকি দিতে নেই জানেন। যাকে কৃষাণু এখনো ভাবছে মেয়েটাকে কিছু বলবে নাকি গায়েব হয়ে যাবে বাস স্টপ থেকে। এ তো পুরো ইনসেপশন হয়ে যাচ্ছে ব্যাপারটা। আসলে মনের মধ্যেকার এইসব মায়া অনুভূতিগুলোকে বোধহয় আরো নিখুঁত এবং নিখাদ করে তোলে। কিন্তু এসব মায়ার নেশায় বুঁদ হয়ে গেলে ফিরে আসার রাস্তা নেই। বিপদ জেনেও নিজেকে বাঁচানোর ইচ্ছে ফুরিয়ে যায়, পোকার মতো ঝাঁপ দিতে ইচ্ছে হয় আগুনে। যাকে বাকি গল্পটা বলি বরং। পরের দিন কিংবা আরো 2 দিন পর কৃষাণুর অবস্থা মোটামুটি একই রকম। না নিজে ঘরের বাইরে বেরোচ্ছে, না ঘরে আলো বাতাস আসতে দিচ্ছে। এরই মধ্যে ডেকে পাঠিয়েছে সেই বন্ধুটিকে। মাঝে মধ্যে গুরুত্ব না পেলে আর গালাগাল না খেলে কৃষাণু বোধহয় টের পায় না ও বেঁচে আছে। কি হয়েছে এটা কি? তোকে তো বলেছিলাম এভাবেই যদি বাঁচতে চাস তাহলে আমায় আর ডাকবি না। আরে ভাই আমার কথাটা একটু শুনবি? সেদিনও তো এরকম রাগ করে চলে গেলি। চলে যাব না? আচ্ছা তুই নিজে ভেবে দেখ, তুই যদি দেখিস যে আমি আমার জীবনটাকে তছনছ করে ফেলছি, একেবারে শেষ করে ফেলছি, ভালো লাগবে তোর? কিরে চুপ করে আছিস কেন? উত্তর দে। তুই এখানে এলে এরকম হয়ে যাস কেন ভাই? এরকম হয়ে যায় মানে? নিজের দিকে তাকিয়ে দেখেছিস একবার? মুখ চোখ শুকিয়ে গেছে। তুই তুই কি করে এরকম হয়ে গেলি রে?
আমার তো আজও বিশ্বাস হয় না যে ছেলেটা গ্লাস নামিয়ে রেখে আমায় বলেছিল তুই কেন দুঃখে ডুবে থাকিস, সাঁতার শিখে নে আমার থেকে, তার আজকে এই অবস্থা। মুখে হাসি নেই, বেঁচে থাকার ইচ্ছে নেই। আমি শালা কোনোদিন ভাবিনি তোকে এই কথাগুলো বলতে হবে। দে একটা সিগারেট দে। ভাই এরম না যে আমি চেষ্টা করছি না ভালো থাকার। হাসিস না, আমার 2 মিনিট কথাটা শোন একটু। আসলে তখন আমি যাদেরকে খুব হ্যাটা করতাম না, শালা আমি যেন তাদের মতনই হয়ে গেছি এখন। তোর রাগের কারণটা আমি বুঝতে পারছি, রাগ করাটা জাস্টিফাইড, জানিস তো। আমি হলে আমিও করতাম হয়তো। আসলে আমি বুঝতেই পারিনি, জানিস তো, ভেতর থেকে এরকম ফাঁপা করে দেবে জিনিসটা আমাকে। তবু তো আমি চেষ্টা করছি বল। আর আমি এই বিশ্বাসটা নিয়ে বেঁচে আছি, জানিস তো, যে কোনো একদিন জিনিসটা ঠিক হয়ে যাবে। দেখ ভাই, ফাঁকায় চেষ্টা করে লাভ নেই, তোকে আগেই বলেছি। সবকিছু বদলে গেছে ভাই, তোকে তো আমি জানি। এই দেখ, এই দেখ ফোন করেছি, শোন কি বলছে। The subscriber is currently switched off. Please try after some time. বিশ্বাস হচ্ছে না, জাস্ট ভাই, জাস্ট বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করতেও চাই না আমি, কিন্তু কি করব বলতো। ইচ্ছে করছে সারা ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে মরে যায়, জানিস তো। আয়নার সামনে দাঁড়াতে পারছি না আমি ভাই। আমি কিভাবে নিজেকে ক্ষমা করবো বল? মরে গেলেই মিটে যাবে ব্যাপারটা। তুই বল কি করি? আর ওই ঘুমের ওষুধগুলো, আরে ওইগুলো আমারই ছিল। ঘুম আসছে না, পাগল লাগছে, পাগলের মতন জেগে থাকছি রাত্রির বেলা। চোখ বুঝলেই মনের মধ্যে এক এক করে ভেসে উঠছে ওই সেই সব থেকে। কি কোনো মুক্তি নেই? মুক্তি নাকি? দেখ, আমি যতটুকু জানি সবটাতেই তুই ওয়াকিবহাল ছিলিস। যখন এসব ঘটছিল তুই দিব্যি খেয়েছিস, ঘুমিয়েছিস। তার মানে এটা বলছি না তোর এই অবস্থার জন্য তুই দোষী, কিন্তু আবার এই দায় তুই এড়িয়ে যেতেও পারিস না। দেখ ভাই, এক্স্যাক্টলি কোথায় সমস্যা লুকিয়ে আছে আমি জানি না। আমি শুধু এটুকু জানি, প্রত্যেকের কাছে তার সুখের সন্ধানটুকু থাকে। এবার সেটা ভালোবাসা হতে পারে, আবার নাও হতে পারে। দেখ, একটা মানুষকে পাওয়ার জন্য সে সময় তুই মরিয়া হয়ে উঠেছিলি। তোর মনে হয়েছিল এটাই ভালোবাসা। এবার আদৌ ভালোবাসা ছিল কিনা তুই জানিস। তবে সেই বিশ্বাসটা বেমক্কা হারিয়ে আজ তোর এই অবস্থা। ডুবতে বসেছিস, অথচ নাগালে কোনো খড়কুটো নেই। এই দেখ না, তোর টেবিলটা দেখ। যে জিনিসগুলো তোকে ঘুমোতে দিচ্ছে না সেগুলোকেই পরম যত্নে চোখের সামনে সাজিয়ে রেখেছিস। যাকগে, সিগারেটটাও শেষ সালাদের। তুই ভালো বুঝবি তোর ব্যাপার। পরের সপ্তাহের মঙ্গলবার গৌরবের বিয়ে, আমাদের গৌরবের বিয়ে। তোকে নিতে আসবো, কাটাবার চেষ্টা করলে লাশ নামিয়ে দেবো। এলাম। বন্ধু চলে যাওয়ার পর কৃষাণু এখন আবার মেয়েটার কথা ভাবছে। অবশ্য মেয়েটার সাথে আলাপের বেশ কয়েকদিন পরের কথা। আপাতত ভীতু এবং ক্যাবলা কৃষাণু মেয়েটার ভালো বন্ধু, কিংবা বন্ধুর থেকে বোধহয় বেশি কিছুই। বেশ অনেকবার নন্দন চত্বরে কিংবা ময়দানে পাশাপাশি বসেছে, ঘন্টার পর ঘন্টা গল্প করেছে। কলেজ স্ট্রিটের রাস্তায় হাঁটতে হাঁটতে আচমকা কোনো এক বইয়ের কথা মনে পড়ায় হন্যে হয়ে খুঁজেছে। আর আপাতত কৃষাণু যেদিনের কথা ভাবছে, সেদিন মেয়েটা নিউ মার্কেটে রীতিমতো যা ইচ্ছে তাই কিনে ফেলছিল। আর শুধু নিজেই কিনছিল এমন নয়, মাঝে মধ্যে কৃষাণুকেও খোঁচাচ্ছিল। এই, তোর কিছু লাগবে না? না না, আমার আবার কি লাগবে, একা সংসার। সংসার নাকি? বাবা, পারি না। তা চলছে তো বাবার টাকায়? হ্যাঁ অমনি। হ্যাঁ মানে বাবার থেকে টাকা নিই, কিন্তু আমি নিজেও একটা ইন্টার্নশিপ করছি, বুঝলি তো। আর ফ্ল্যাটে তো সংসারটা আমার একারই। হ্যাঁ, সেখানে বাবাও নেই, মাও নেই। অ্যাটলিস্ট তোর তো তাও একটা ফ্ল্যাট আছে। আমার মতো পিজিতে থাকতে হলে না বুঝতিস। না হ্যাঁ অনন্যা, সংসারটা আমার হলেও ফ্ল্যাটখানা মেজমাসির বাড়তি, মানে আশ্রয় দিয়েছেন আর কি। আর এই রে বৃষ্টি এসে গেল। এবার আমার ফ্ল্যাটে যাবি? কাছেই। হ্যাঁ, যাওয়া যেতেই পারে, চ তাহলে। কলকাতার বৃষ্টি মানে দিনের শেষে জমে থাকা জল, প্যাঁচপ্যাঁচে কাদা, নজরে না আসা খানাখন্দ। আর সদ্য প্রেমে না পড়লে কারোরই সেই জিনিস পোষাবে না। যাকে সেসব জল কাদা ঠেলে দুজনে মিলে পৌঁছলো কৃষাণুর ফ্ল্যাটে। আরে মানে ঠিক আছে, ওই কৃষাণুর মেজমাসির বাড়তি ফ্ল্যাটে হলো। ইস, অর্ধেক তো ভিজেই গেলাম। দাঁড়া, আমি একটা তোয়ালে দিচ্ছি। অবশ্য মানে আমার তোয়ালে ব্যবহার করতে আপত্তি নেই তো তোর?
নেকা দে। বাহ, এই অরিগ্যামিগুলো কে করেছে? তুই? আমায় শিখিয়ে দিবি? দেবক্ষণ, এই তুই ভিজে গায়ে দাঁড়িয়ে থাকিস না, ঠান্ডা লেগে যাবে। মায়ের মতো করিস না তো। তোর ফ্ল্যাটে এই প্রথমবার এলাম, দেখতে দে। ভালোই তো সাজিয়েছিস তোর সংসার, তা আগে কেন ডাকিসনি? না মানে আচমকা ফ্ল্যাটে ডাকলে তুই কি ভাববি না ভাববি সেই। আসলে আমাদের মধ্যে তো মানে তেমন কিছু নেই যে মানে ফ্ল্যাটে ডাকবো। ওরে আমার সিউডো লিবারাল হুলো বেড়াল, তা কেমন সম্পর্ক থাকলে ফ্ল্যাটে ডাকা যায় শুনি তাহলে, বোঝাবি আমায়? শেষের কথাগুলো বলার সময় অনন্যা একেবারে কাছে ঘেঁষে এসেছে কৃষাণুর। চক্রবুহে আটকে পড়া অভিমন্যুর মতো কৃষাণুর নিজেকে অসহায় লাগছে। পালাবার পথ নেই। অবশ্য ও কি নিজেও পালাতে চায়? না মানে আসলে এই তুই গান শুনবি? আচ্ছা থাক, কিছু খাবি? ফ্রিজে আইসক্রিম আছে, বার করে আনি। গান শুনতেই পারি যদি তুই গাস, আর আপাতত আমার কিছু খেতে ইচ্ছে করছে। ও আচ্ছা, আমি আপাতত ওয়াশরুমে যাচ্ছি বুঝলি, চেঞ্জ করতে। ওখানে গেলেই তো গুনগুন করতে শুরু করবো। সেই গানটা যতটুকু শুনতে পাবি সেটা শুনেই চালিয়ে নিস। হ্যাঁ, তারপর দুজনেই হেসে উঠল। খানিক বাদে কৃষাণু ফিরে এলো বারমুডা অবতারে। অনন্যা ভদ্রতার খাতিরে চেষ্টা করেও দমকা হাসিটা আটকাতে পারল না। ফের কৃষাণুও যোগ দিল সে হাসিতে। এরই মধ্যে কাছাকাছি চলে এসেছে দুজন, কিন্তু বিপদ সীমা পেরোবার আগেই যা আচমকা লোডশেডিং। এই রে, এই চিন্তার কিছু নেই রে, এটা রোজকার ব্যাপার। এই বাতি দেশলাই সবই মজুত আছে। এই এই যে বাহ, বাতিখানা বেশ কায়দার তো। পুরনো হাভেলি মার্কা একটা ব্যাপার আছে না? তাই নাকি? না মানে এতে অবশ্য আমার কোনো ক্রেডিট নেই, এখানেই পড়েছিল। লেদে আর নতুন কিছু কেনা হয়ে ওঠেনি। এই কটা বাজলো রে? আরে সবে 7:30 বাজে। বস তুই, এখন একটু কফি বানাই। 9টার মধ্যে পিজিতে না ঢুকলে না খবর আছে। বেশি দেরি করা যাবে না, কাকিমা উত্তাল ঝাড়ে। মানে এত ছাড়ার কি আছে আমি বাবা ভেবে পাই না। তো ভাবিস না, অনেক কিছুই তো ভাবা যায় না। যেমন যেমন মানে যেমন ধর আমাদের প্রথম সাক্ষাতে তুই কখনো ভেবেছিলি যে মানে আমরা বন্ধু হব? কিংবা ধর কোনো এক বৃষ্টির সন্ধ্যায় তুই আমার ফ্ল্যাটে আসবি। তা বটে। উফ, সে কি ঝগড়া! তুইও মাইরি, পায়ে পা দিয়ে ঝগড়া করতে একেবারে ওস্তাদ। আরে আমি তো একটু মজা করছিলাম। মজা না ছাই, তুই সেদিন বোঝাতে চাইছিলি যে তুই কতখানি মেধাবী ছাত্র আর কতখানি সচেতন নাগরিক। আরে মানে ওটা না মাঝে মধ্যে বেরিয়ে আসে মানে। কিন্তু তারপর আমি ফের বাস স্টপেই দাঁড়িয়েছি তোকে দেখবো বলে। মানে বারবার দৌড়ে এসেছি সময়ের আগে, শুধু শুধু তোর সাথে আলাপ করবো বলে। আমার সঙ্গে? কেন, কি আছে আমার মধ্যে? ইন্দ্রজাল বলতে পারিস, কিংবা মায়া। যেভাবে কথা বলিস তুই, যে প্রচ্ছন্নভাবে লাগাম টেনে ধরিস এইসব বেয়াদব ঘোড়ার। মানে তুই আমার বন্ধু শুভকে জিজ্ঞেস করিস, আমি খালি তোর কথাই বলে যেতাম। আমি জানি না কেন, তবে ভালো লাগতো। তারপর ধর তুই যখন তোর আটপৌড়ে সাজে ব্যস্ততার মধ্যে অন্যমনস্কভাবে রাস্তা পেরোতিস, যেন এই কলকাতার সাথে তোর প্রাচীন বোঝাপড়া। অবাক হতাম, আবার ভালোও লাগতো, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। তারপর একদিন সাহস করে ফের তোর সাথে কথা বললাম। উফ, বলতে গেলে উপন্যাস হয়ে যাবে। এক কথায় বলি, সব ভালো লাগে। তুই যেই কায়দায় শাড়ি সামলাস, যেভাবে কথা বলিস, মাঝে মধ্যে শাসন করিস, কিংবা ধর ফোন ধরে তুই প্রথমে হ্যালো বলিস, মানে ওই বলার ধরনটুকু না বুকে এসে ছ্যাঁত করে লাগে। তারপর ধর তুই যেভাবে কপালে হুমড়ি খেয়ে আসা চুলের গোছ সরিয়ে আনিস, যেভাবে তুই নতুন কোনো উপন্যাস পড়ার পর আমাকে গল্প বলিস। কি তাকিয়ে আছিস যে?
আরও কিছু বলতে যাচ্ছিল কৃষাণু, অনন্যা ওকে সে সুযোগ দিল না। কৃষাণুর ঠোঁট জোড়া নিয়ে এলো নিজের ঠোঁটের নাগালে। হয়তো ফ্যাকাশে হলদে আলোর নিচে ছায়ার মতো মিশে যেত দুটো ঠোঁট। কিন্তু কপাল, ঠিক তক্ষুনি আলো জ্বলে উঠল, কারেন্ট এসে গেছে। খানিকটা সরে গেল অনন্যা। কৃষাণু বোধহয় কফি বানানোর জন্য উঠে দাঁড়ালো। এই আমি বেরোই তাহলে আজকে। বেরোবি? না মানে আসলে একটা কথা বলার ছিল তোকে, মানে অনেক দিন ধরেই। তো এতক্ষণ ধরে তুই আমাকে কি বললি? তারপর মিষ্টি একটা হাসি ফিরিয়ে দিল কৃষাণুর দিকে। শুধু হাসি নয়, ওর দিকে অতর্কিতে ধেয়ে এলো বহুদিনের জমিয়ে থাকা এবং বাধা পড়া সেই কাঙ্ক্ষিত চুমু। তারপর অনন্যা কৃষাণুর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, আমিও। দেখুন, যে কোনো প্রেমের দৃশ্যে এরপর জড়িয়ে ধরাই দস্তুর, কিন্তু এখানে 9টায় পিজিতে ঢুকতে না পারলে নায়িকার সমস্যা হবে। তাই অনন্যাকে বেরিয়ে যেতে হলো। তাতে কি, কৃষাণু আপাতত ক্লাউড 9-এ, বুকের মধ্যে বদ্রি পাখি, পেটের মধ্যে প্রজাপতি, রক্ত দৌড়চ্ছে টকবক করে। প্রেম করলে শালা পুরো শরীরটা যেন চিড়িয়াখানা হয়ে যায়, আর মানুষটা উন্মাদ। কৃষাণু তো নাচতে শুরু করে দিয়েছে, তাও আবার কোনো রকম গান ছাড়াই, বিশুদ্ধ ভাষা নৃত্য। कर दिया कर दिया कर दिया, जियो जियो मेरा शेर चीता। ओए 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 डिंका चिका, ও বাবা, ওরে মাগো মাগো, হয়ে গেছে করে ফেলেছি সাব্বাস, বাঘের বাচ্চা কৃষাণু, বাঘের বাচ্চা। খেয়ালও করেনি কখন অনন্যা ফের এসে দাঁড়িয়েছে। অনন্যা এ দৃশ্য উপভোগী করছিল, সচরাচর তো দেখার সুযোগ পাওয়া যায় না। কৃষাণুই এলোমেলো হাত পা ছুঁড়তে ছুঁড়তে আচমকা দেখতে পেল অনন্যাকে। থমকে গেল, ঠোঁটে হাসি, গোটা মুখ লজ্জায় লাল। আমার পার্সটা ফেলে গেছিল। ও পার্স? হ্যাঁ, ও এই তো এই পার্স। আজও অনন্যার কথা ভাবলে কৃষাণুর ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে। বুঝতেই পারছেন, প্রেমটা ঠিকঠাকভাবেই শুরু হয়েছিল। অবশ্য প্রেম সাধারণত ঠিকঠাকভাবেই শুরু হয়, কিন্তু তারপর কি হলো? মানে আমাদের কৃষাণু বর্তমানে কম বাজেটের দেবদাস সেজে বসে আছে কেন? জানতে হচ্ছে ব্যাপারটা। পরদিনই শুভ এসে ঢুকলো কৃষাণুর ঘরে। ইচ্ছে না করলেও একরকম বাধ্য হয়েই ওকে আসতে হয়। যতই হোক বন্ধু, ফেলে তো আর দিতে পারে না। আবার এক্ষুনি শুরু হয়ে যাবে ঝগড়া, এই শুরু হলো বলে। স্টার্ট। দেখ, আমি রোজ এসে একই কথা বলি, তুই একই কথা শুনিস, তারপর আমি চলে যাই, আর ফের এসে দেখি যেরকম দেখে গেছিলাম একই অবস্থা, নো চেঞ্জ। ভাই, আমার না একই কথা বলতে এবার বিরক্ত লাগছে, জাস্ট বিশ্বাস কর। কি করবো বল, আমারও তোকে নতুন করে আর কিছুই বলার নেই। তুই তো সবই ছাড় না। আসলে কি জানিস তো, বলতে খুব ভালো লাগে, লাভ ইজ এ নেসেসিটি, লাভ ইজ হ্যানা তেনা। মানছি নিজেকে সামলে নেওয়াই আপাতত একমাত্র রাস্তা। কিন্তু কিভাবে বলতো? এই যে তুই বলছিস প্রত্যেক দিন এসে, এসব থেকে মনকে নিয়ে আরো দূরে সরে যা, অন্য জায়গায় চলে যা, অন্য কিছু ভাব। যাবোটা কোথায়? তোকে যদি বলি যে তোর চোখ দুটো বেঁধে যে তুই যা, দৌড়ে এবারে বাড়ি চলে যা, পারবি? রাস্তাঘাট তো সবই চিনিস, পারবি কি? আর যাকগে, বিষাদে মানুষ দার্শনিক হয়ে ওঠে, জানিস তো। আসলে সবটাই অভিজ্ঞতা, আর কিছুই না। তুই জানিস, আজ একা হয়ে গিয়ে এইখানে এই টের পাই যে যা ছিল তা কেবল নিখাত ভালোবাসা। এবার তুই জিজ্ঞাসা করবি কেন, কিভাবে, তাই না? পাগল হয়ে গেছি কিনা? সব কিছু না, এটাই ভালোবাসা। আজকে আমি তোকে বলছি। কবে টের পেলাম বলতো যে এটাই ভালোবাসা? যবে এটা বুঝতে পারলাম যে অনন্যাকে মনে করার বিন্দুমাত্র কারণ আমার কাছে নেই, জানিস তো, কোনো কারণই নেই। কেন মনে করবো বল? অথচ এই মনে অবিরাম অনন্যা যাতায়াত করছে, কনস্ট্যান্টলি, অকারণে, অতর্কিতে।
শুভ, আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমার আর ভালো লাগছে না, আমার খুব ভয় করছে রে, ভীষণ ভয় করছে। ভয়? কিসের ভয়? ভয়? দাঁড়া, কফি বানিয়ে আনি 2 কাপ, দাঁড়া, তুই বস। আভেনে দুধটা বসিয়ে আগুন জ্বালাতে ভুলে গেল কৃষাণু। থম মেরে দাঁড়িয়ে আছে। শেষ কয়েকটা শব্দ এখনো কানে বাজছে ওর। ভয়, ভয় করছে ওর মনের মধ্যে। এই ভয় শব্দটা আরো একটা পুরনো ঘটনার কবর খুঁড়ছে, যেন এক্ষুনি বেরিয়ে আসবে হাড় কঙ্কাল। ভীতুর মতো গুটিয়ে যাচ্ছে কৃষাণু। ভীতু? হ্যাঁ হ্যাঁ, আমি ভীতু, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আমি ভীতু। আমার মধ্যে আশঙ্কা কাজ করছে, মানে একটি মেয়ে মানুষই যদি জীবনটা কেটে যায় এ চক্করে, মানে না না, আমি সত্যিই ভালো আছি, মানে কিন্তু এও তো ঠিক যে কোথাও গিয়ে ব্যাপারটায় বাড়তি কিছু নেই। মানে ভাই, আমার বয়সটা দেখ, এই বয়সে কমিটমেন্ট, সেটেল ডাউন, এসব নিয়ে কেউ ভাবে? মানে হ্যাঁ, মানছি একটা চাকরি বাগিয়েছি, ভালো মাইনে, কিন্তু এটাই তো ওড়ার সময় ভাই। আর এখন সব ছুঁড়ে ফেলে দিয়ে একটা গৃহপালিত প্রেমিক হয়ে যাবো, তুই বল? তোকে তো কেউ ছুঁড়ে ফেলতে বলছে না, এক্ষুনি কেউ ঘাড় ধরে বিয়ের পিঁড়িতেও বসিয়ে দিচ্ছে না। আমি তো সমস্যাটাই বুঝতে পারছি না, সুখে থাকতে কোন ভূতে কিলোচ্ছে তোকে? আরে সুখ, শান্তি, ভালোবাসা, এই সব জিনিসগুলোতে একটা একটা এক একটা মরশুম কিংবা ফুলের মতো টাটকা, ঝলমলে, রঙিন। কিন্তু যত রঙিনই ফুল হোক না কেন, একদিন না একদিন তো ঝরে যায় ভাই, মরে যায়, নতুন একটা ফুল জন্মায়, তাই না? কিছু একটা আলতু ফালতু বলে দিলেই হলো। ছিল প্রেম, আজ হঠাৎ ফুল বেলপাতা হয়ে গেল। বাহ! উফ শুভ, তুই একটু বোঝার চেষ্টা কর। এটা কোথাও গিয়ে একটা অভ্যেস হয়ে যাচ্ছে। মানে আদৌ ভালোবাসা আছে কি নেই সেটাই তো টের পাচ্ছি না। কিছুদিন আগে অবধি তো তুই নিশ্চিত ছিলি, ইনি তোর কাঙ্ক্ষিত নারী, স্বপ্নের পরী। সব বলহরি হয়ে গেল। যেটা বলেছিলাম সেটাও সত্যি ছিল, কিন্তু আজ যেটা বলছি সেটাও সত্যি। আমি আর সেই ব্যাপারটা টের পাচ্ছি না। মানে বুঝতে পারছি তোর কথাগুলো বোকা বোকা লাগছে, কিন্তু মানে আমার সুখ স্বাচ্ছন্দ্য কিছুই আর এই সম্পর্কটার উপর নির্ভর করছে না। বরং আমার দম বন্ধ লাগছে। আমার একটু ফ্রেশ এয়ার লাগবে, মুক্ত বাতাস। মুক্ত বাতাস যখন লাগবে দিল্লি চলে যা। আচ্ছা, তোর মনে হচ্ছে না তুই একজন স্বার্থপর, আত্মকেন্দ্রিক অমানুষের মতো কথাগুলো বলছিস? শোন ভাই, নিজের ভালো থাকার বন্দোবস্ত করার জন্য যদি আত্মকেন্দ্রিক হতে হয় তোর কাছে, ঠিক আছে, আমি আত্মকেন্দ্রিক, স্বার্থপর। ওকে? ভালো থাকার বন্দোবস্ত? তাহলে আর কি বলি ভাই। দেখ, আমি জানি প্রাথমিকভাবে ব্যাপারটা খুব একটা সহজ হবে না, কিন্তু একদিন না একদিন সবাই ঠিক নিজেকে সামলে নেয়। এই দেখ না, আজ তুইও তো একা, কিন্তু সবসময় কি একা ছিলিস? আর আজকে কি খুব খারাপ আছিস তুই? আমার ব্যাপারটা আলাদা। ও আমায় পাতি ঠকিয়েছে, আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে। তোর সাথে আমার ব্যাপার ঘাঁটবি না শালা। ও আচ্ছা, আর তুই বলছিস অনন্যা ওই ছিনিমিনিটা খেলা শুরু করা পর্যন্ত আমার এখন অপেক্ষা করা উচিত, তাই তো? কিংবা আমারই উচিত এই খেলাটা শুরু করা? আমি ভবিষ্যৎটা স্পষ্ট দেখতে পাচ্ছি বলে আমি আত্মকেন্দ্রিক। আমি নিজেকে ধ্বংস করতে পারবো না এসব চক্করে, বুঝেছিস? মানে ধর, ঘর অন্ধকার করে বসে আছি, সারাদিন প্যান প্যান করে কাঁদছি, সরি ভাই, আমার দ্বারা না এসব হবে না। আমি সর্টেড। আমি সেই ছেলেটা যে পাহাড়ের ওপর থেকে বিড়ি খেতে খেতে সব দেখছে আর হাসছে। আমি ভাই ফাটিয়ে ঘুমোতে চাই। রাত জেগে ভাবতে পারবো না ওটা কেন ও করলো, এটা কেন করলো না, ওটা করলে কি হতো। দেখ, এমন নয় যে ওর প্রতি আমার কোনো ক্ষোভ আছে, আমি ওকে বুঝিয়েই বলবো। কারণ একজন ভালো না থাকলে দুজনেই ভালো থাকা যাবে না, তাই না? তাই এই সম্পর্কটা ভেঙে ফেলা দরকার। আমার কেরিয়ারকেও একটু সময় দেওয়া উচিত। আর ইতিমধ্যেই অনন্যা যা ঘ্যান ঘ্যান করা শুরু করেছে, উফ, যাকে ওর সম্বন্ধে আমি খারাপ কিছু বলতে চাই না। বলতে কিছুই বাকি রেখেছিস কি? যাকগে, তোর জীবন, যেটা ঠিক মনে হচ্ছে সেটাই কর, পরে কিন্তু আফসোস করিস না। আফসোস? সেই এসব ভাবনা থেকে বেরিয়ে এলো বর্তমানে। আবার শুভর সামনে দাঁড়ালো কৃষাণু। কিরে, কফি কই? কফি থাকলে পরে খাস। কি বলছিলাম যেন? ভয়, হ্যাঁ রে, ভয় তো পেয়েছিলাম, তাই না? কিসের ভয়? ডানা কেটে যাওয়ার ভয়, মুখ থুবড়ে পড়ে যাওয়ার ভয়, আর কোনোদিন উড়তে না পারার ভয়। আমি ঠিক এরকমটাই হতে চাইনি রে কোনোদিন। ভালোবাসা জিনিসটাই শাকের করাত,
তার মধ্যে থাকলেও বাঁচতাম না হয়তো, কিন্তু বেরিয়ে এসেও শালা কি করছি। আরে ঠিক আছে, তুই যতই চেষ্টা কর, নিয়তি বলেও তো একটা ব্যাপার আছে। পাক শালা, কপালকে দোষ দেবো এখন? হ্যাঁ, কি না কি ভাবতাম না, নিজেকে কি না কি মনে করতাম, ভাবতাম কি না কি করতে পারি আমি, আর এখন অবস্থা দেখেছিস শালা। হাসতেও পারছি না নিজের ওপরে। মেলোড্রামাটিক, দুর্বল, পলকা। আমি জাস্ট কিচ্ছু না, কেউ না আর, বুঝেছিস? ছাড়ে সব, ছাড়, বাইরে বেরো, মনটা ফুরফুরে হবে। যা এবার পাঞ্জাবিটা পরে আয়, গৌরব বারবার করে তোকে আনতে বলেছে। যা যা, পাঞ্জাবিটা পরে আয়, যা। কোনো রকমে কৃষাণুকে ঠেলে ঠেলে জামা বদলাতে পাঠালো। গৌরবের বিয়ে কৃষাণু যাবে না, এটা তো হতে দেওয়া যায় না। অথচ আয়নার সামনে দাঁড়িয়ে এখনো কৃষাণু অনন্যার কথাই ভাবছে, শেষ সাক্ষাতের কথা। সেদিনও অনেক তর্কের পর শুভ বেরিয়ে গেছিল, আর দরজা বন্ধ করে আসার মিনিট দুয়েকের মধ্যে আবার বেজে উঠেছিল কলিং বেলটা। কিরে, ভূত দেখার মতো চমকে গেলি যে? কই না তো, চমকাইনি। চমকাবো কেন? আরে মজা করছিলাম। ও না, আমি আসলে ঝট করে মজা টজা বুঝতে পারি না। কথাগুলো কেমন কাট কাট শোনাচ্ছে, কি হয়েছে? না কিছু হয়নি, আমি তো এভাবেই কথা বলি। এভাবেই কথা বলিস? হ্যাঁ। তুই কি আজকে প্রথম শুনছিস নাকি? তুই কি কিছু ভাবছিস? কিছু বলবি? বলবো? হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে। তাহলে ঝেড়ে কাশ, মিনমিন করছিস কেন? দেখ, ইটস নট ইউ, মানে ঠিক আছে, কোথাও গিয়ে না আমাদের ব্যাপারটা ঠিক জমছে না, বুঝলি? জমছে না মানে? দাঁড়া, পুরো কথাটা বলতে দে। একটা শব্দের উপর জোর দিচ্ছিস কেন তুই? এটা একটা সম্পর্ক কৃষাণু, ডিপ ফ্রিজ নয়। জমছে না আবার কি কথা? এইটাই 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 তোর সমস্যাটা, বুঝেছিস তো? ঠিক এটাই, তুই আমার চিন্তা ভাবনাগুলোকে গুরুত্বই দিস না। গুরুত্ব কি দিবি, ধরতেই তো পারছিস না। পুরো কথাটাই শুনলি না, একটা শব্দ নিয়ে চিৎকার করতে শুরু করে দিলি। যাকে শোন, সহজ ভাষায় বলি, এই প্রেমটা আর হচ্ছে না আমার দ্বারা, ঠিক আছে? বাহ, চমৎকার। হঠাৎ তোর ইচ্ছে হলো আর আমাকে তোর জীবন থেকে হ্যাচকা টান মেরে রাস্তায় নামিয়ে দিলি। অ্যাটলিস্ট একটা এক্সপ্লেনেশন। আরে আমার দম বন্ধ লাগছে, সম্পর্কটা প্রেসক্রিপশনের মতো হয়ে গেছে, যেন দুবেলা নিয়ম করে সুগার আর প্রেশারের ওষুধ খাচ্ছি। এই দুর্বলতা, এই অভ্যেস, আমি তো এগুলো চাইনি বল। আমি উন্মাদের মতো ভালোবাসতে চেয়েছিলাম। দেখ, তুই হয়তো বিয়ের কথা বলিসনি আমাকে, তবু এই সম্পর্কটায় না আমার মনে হচ্ছে যে এভরিথিং ইজ লিডিং টু ম্যারেজ। আমি পারবো না রে, আমি কুপমণ্ডুক হয়ে গোটা জীবনটা কাটিয়ে দিতে পারবো না। আমি একা থাকতে চাই অনন্যা, আমি একা থাকতে চাই। একাই তো আছিস, তোর জীবনে আমি ছিলাম নাকি? তোর কাছে তো এই সম্পর্কটার মানেই ছিল না কোনোদিন। বেশ, তুই যখন চাস আমি আর আটকাবো না। ভালো থাক, খুব ভালো হোক তোর। আসি। কৃষাণু দাঁড়িয়েছিল থম মেরে। প্রথমে ঘর থেকে, তারপর কৃষাণুর জীবন থেকে একেবারের মতো গায়েব হয়ে গেল অনন্যা। কিন্তু মন থেকে গায়েব হলো কি? এই কৃষাণু, কৃষাণু, তোর হলো নাকি কুঁচি ধরতে হবে ধুতির? এই শালা বেরো না, দেরি হয়ে যাচ্ছে। বাইরে শুভ ডাকাডাকি করছে। সম্বিত ফিরল কৃষাণুর। এই আমার আমার প্রচন্ড পেট ব্যথা, বুঝেছিস তো? ভাল লাগছে না একদম। তুই একটু যা না ভাই, আমার ভাল লাগছে না শরীরটা। ভাই, আমাদের গৌরবের বিয়ে, আমাদের গৌরব কৃষাণু, ও সবসময় তোর পাশে ছিল, সব সময়। আর আজ তুই যাকে ভালো কথায় যাবি নাকি খিস্তি অন দ্য রক্স? দুজনে যখন পৌঁছলো বিয়ে বাড়ির সানাইয়ে, তখন খুশির সুর। গোটা বাড়িটা আলোয় ঝলমল করছে। গৌরবের মাথায় টোপর, পরনে ধুতি পাঞ্জাবি, মুখে চওড়া হাসি। কৃষাণুকে দেখেই দৌড়ে এলো গৌরব। ফাইনালি! আমি জানতাম কৃষাণু আসবে, কিন্তু এত দেরিতে এলি ভাই? আরে যা যা, খেতে বস যা, নইলে আমার বিয়েতে অনলাইনে খাবার আনিয়ে খেতে হবে কিন্তু। আর শুভ, তোকে থ্যাঙ্কস এই পাগলাটাকে ধরে আনার জন্য। যা যা যা, তাড়াতাড়ি বসে পড়, যা। আরে আরে, খাওয়া তো হবেই, তার আগে তোর বউকে একবার বিয়ের সাজে দেখি, চ। আরে আয়, পাশের ঘরে চল, পাশের ঘরে।
কিন্তু মুখে ট্যাক্স রাখিস ভাই। কি বলতে গিয়ে কি বলবি, শেষে আমার ফুলসজ্জা গ্যামাক্সিন হয়ে যাবে। ক্যাশ ভাই ক্যাশ, তুই কত সরল সাদাসিধে নিষ্পাপ সেটাই বলবো রে। যাই দেখাটা করে আসি। কৃষাণুর সঙ্গে যাচ্ছিল, আচমকা থমকে গেল। ওর হৃদস্পন্দন দ্রুত চলতে শুরু করেছে, পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে, আর ওর থেকে ঠিক কয়েক হাত দূরে একটা শৌখিন রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে অনন্যা। কি হলো, তুই আবার দাঁড়িয়ে গেলি কেন? এই ঘরটা তো গৌরব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তুই আয়, আমি এগোলাম। শুভ, আরে মানে কি খবর? কতদিন পর দেখা, কোথায় আছিস তুই এখন? এই তো কলকাতাতেই আছি, সল্টলেকের দিকে থাকি রে। আগের পিজিটা ছেড়ে দিয়েছি। আর আর সব চলছে ঠিকঠাক। বেশ, ঠিক আছে তুই দাঁড়া, আমি চট করে একবার নতুন বউয়ের সাথে দেখা করে আসছি। আপাতত এ মহাকাশে ঘুরতে ঘুরতে দুটো তারা আবার কাছাকাছি এসে দাঁড়িয়েছে, যেমনটা ছিল সহস্র বছর আগে। একসময় কথা ফুরোতো না, আর আজ দুজনের মধ্যে হাজার কথা জমে থাকলেও বুদবুদ হয়ে সামান্য একটা শব্দও বেরিয়ে আসছে না। তবু অনন্যা এই নীরবতা ভাঙল, বোধহয় স্বাভাবিক হয়ে ওঠার তাগিদেই। সব ভালো তো? হ্যাঁ ভালোই। আর নতুন কোনো খবর? নতুন আর কি হবে, এই একই গতানুগতিক জীবন, বেঁচে আছি এইটুকুই আর কি। একই জায়গায় চাকরি করছিস? হ্যাঁ হ্যাঁ, ওই ওখানে। আসলে আমার একটা বন্ধু ওখানে চাকরি পেয়েছে জানিস, সুমন নাম, ওই লম্বাটে হালকা তোতলায়। হ্যাঁ হ্যাঁ, নতুন এসেছে না। হ্যাঁ ভালো কাজ করতো, ভালো 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 ছেলেটা। বেশ, দেখা হবে পরে কখনো আবার। বাই। এই তোর সঙ্গে কিছু কথা ছিল। বল। আই এম সরি। সরি ফর হোয়াট? মানে আমাদের মধ্যে যা ঘটেছিল তার জন্য, সব কিছুর জন্য, সে সময় যা যা বলেছিলাম ওই প্রত্যেকটা কথার জন্য। তুই বিশ্বাস কর, সেদিনকে তোকে যে কথাগুলো বলেছিলাম, মানে আমি সব ভেবে চিন্তে বলিনি। আমি সত্যি সত্যি জানতাম না, আমি জানি না কেন এই কথাগুলো তোকে বলেছিলাম। আমি জানি। জানিস মানে? আমি জানি তুই সেদিন অত ভেবেচিন্তে কথাগুলো বলিসনি। তাহলে তুই সেদিন চলে গেলি কেন? কেন শুধু আঘাতটুকু নিয়ে বেরিয়ে গেলি? আসলে তোর বলার কায়দাটা হয়তো ঠিক ছিল না, কিন্তু উদ্দেশ্যটা তো স্থির ছিল। তুই কি বলেছিস, কিভাবে বলেছিস, সেসব যদি বাদ হতি, সেদিন তুই শেষমেশ এই বিচ্ছেদটাই চাইছিলি। আমি তো চোখের দিকে তাকিয়ে স্পষ্ট দেখেছিলাম, সেখানে আমার জন্য এক বিন্দুও জায়গা নেই। কি বোঝাতাম? আঁচল পেতে ভালোবাসার ভিক্ষা চাইতাম? জাগে, আজ আর দোষারোপ করে লাভ নেই। তুই সেদিন পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলি। আমাদের আদরের নৌকার ভরাডুবি নিশ্চিত ছিল। সে আমি বোকার মতো মুঠোয় ভরে যতই জল বার করে দেওয়ার চেষ্টা করি না কেন, কিচ্ছু হতো না, তাই না কৃষাণু? I'm sorry, Arunna. I'm really sorry. শোন, এসব কথা থাক। যা হয়েছে তাতে দুজনেই যথেষ্ট কষ্ট পেয়েছি, আর তোকে আমি কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না। সেই সূত্রে ক্ষমা করার প্রসঙ্গও আসছে না। তোর কাছে তো সবকিছুরই একটা সলিড জাস্টিফিকেশন থাকে না সব সময়তেই। ইস, সত্যি যদি থাকতো। আর সেই জন্যই বোধহয় আমাকে সেদিন তুই একবারও পিছু ডাকিসনি। জাগে, বলছি না বারবার এই কথাগুলোকে বলিস না, এটাকেও আবার জাস্টিফিকেশন শোনাবে। I'm sorry. আমার কাছে আর সত্যি আর কিছু বলার নেই, জানিস তো। ক্ষমাও চাইছি না, কিন্তু আমি তোর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ফোন পাইনি, কোথাও পাইনি তোকে। কারণ তোর যখন ঘোর ভাঙলো ততক্ষণে আমি অনেকটা দূরে চলে গেছি রে। সব ভেঙে যাওয়া জিনিস তো জোড়া লাগানো যায় না কৃষাণু। আমি ঠিক ততটাই ভেঙে গেছিলাম, আমার আর কিছু করার ছিল না। রাগে ফোন ধরিনি, আবার নিজেকে আটকাতেও পারছিলাম না। কোনো একটা ভাবে তো নিজেকে সামলাতে হতো নাকি? সামলাতে পেরেছিলিস নিজেকে? সে কথা শুধু আমি জানলেই চলবে। কিন্তু আমি যে পারছি না নিজেকে সামলাতে। প্রতি মুহূর্তে মনের মধ্যে ভেসে উঠছিস তুই। তছনছ হয়ে গেছি আমি ঠিক বল জানি না অনন্যা। অল আই নো ইজ দ্যাট আই এম সরি।
আই এম সরি, দেখ এটা আমাকে বলতেই হবে। তুই আমার আঘাতটুকু সয়ে চলে গেছিস, এটা সত্যি, বাট আই কান্ট বেয়ার টু লিভ উইথ দিস এনিমোর। আমি আমার জায়গাতেই আছি, কিন্তু তুইও যে তোর জায়গাতেই আছিস এখনো। তোর চোখ আমি পড়তে পারি কৃষাণু, সেগুলো আজকেও বদলায়নি, এতটুকুও বদলায়নি। মানে এমন কিছু বলে দিস না যার জন্য পরে আফসোস হবে। এই মুহূর্তটা ভালো লাগছে, দেখা হয়ে ভালো লাগলো, এইটুকুই থাক বরং। আর হ্যাঁ, নম্বরটা বদলে ফেলেছি। আজ আসি তাহলে, ভালো থাকিস। সাবধানে। অনন্যা চলে গেল। বিয়ে বাড়ির অসংলগ্ন ভিড়ের মধ্যে সে যে কোথায় মিশে গেল কৃষাণু খুঁজেই পেল না। অবশ্য কৃষাণু যে খোঁজার চেষ্টাও খুব একটা করলো এমনটা নয়। কৃষাণু দাঁড়িয়েছিল চুপচাপ, থম মেরে, একা, যেমন দাঁড়িয়েছিল একদম এই গল্পের শুরুতে বাস স্টপে, তেমনি। তফাৎ হলো সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল, আর আজ ঝড় উঠেছে কৃষাণুর মনের মধ্যে। কেউ টের পাবে না। অবশ্য আজ কৃষাণুর নিজেকে ভীষণ হালকা লাগছে। অনেক কথার ভার বুক থেকে নামাতে পেরেছে আজ। বাকিটুকুও নামিয়ে দেবে জীবনের অন্য কোনো ক্ষেত্রে। তবু আজ কৃষাণুর সামান্য হলেও ভালো লাগছে। সমস্ত তিক্ততা গায়েব হয়ে গেছে, ক্ষোভ নেই এতটুকুও। সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে। আর কৃষাণুর ফেভারিট শায়ের সাহির লুধিয়ানভি তো বলেইছেন, वो अफसाना जिसे अंजाम तक लाना ना हो मुमकिन, उसे बस एक खूबसूरत मोड़ देकर छोड़ना अच्छा। আপাতত অনন্যা আর কৃষাণু ভালো থাক তাদের আলাদা আলাদা জীবনে। তাদের জীবনে ফের প্রেম আসুক, অনুভূতিকে কেন্দ্র করে জীবন ঘুরবে, আর সেখানে বসন্ত আসবে না তা কি হয়? আমরাও তো আসবো ফের আরো অনেক প্রেমের গল্প নিয়ে প্রেম.com এর পরের সিজনে। আপাতত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আপনি শুনলেন প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনের গ্র্যান্ড ফিনালে সৌম্যদীপ ভট্টাচার্যর লেখা দীপ ঘোষের অডিও রূপান্তর করা ইন লাভ। আজকের গল্পে ছোট কৃষাণুর ভূমিকায় ঋতব্রত মুখোপাধ্যায়, ছোট অনন্যার ভূমিকায় অঙ্কিতা দাস, বড় কৃষাণুর ভূমিকায় সৌম্যদীপ ভট্টাচার্য, বড় অনন্যার ভূমিকায় অয়ন্তিকা। গল্প পাঠে তার সঙ্গে ছোট এবং বড় শুভর ভূমিকায় এবং গল্পের সূত্রধার অগ্নি। পাড়াতুতো ভাইয়ের চরিত্রে অরিজিৎ, গৌরবের ভূমিকায় সায়ন। সমবেত কণ্ঠে মির্চি টিম। সাউন্ড ডিজাইন রিচার্ড, ক্রিয়েটিভ ডিজাইন পৌমে, ডিজিটাল পাবলিসিটি অত্রি, শব্দগ্রহণ এবং পরিচালনা অগ্নি। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ অঙ্কিতা দাস এবং সৌম্যদীপ ভট্টাচার্যকে আমাদের পাশে থাকার জন্য। তার সঙ্গে আ বিগ থ্যাংক ইউ নাট্যদল হিপোক্রেটসকে। এক কথায় আমাকে এই নাটক রেডিওতে করার পারমিশন দিয়েছে হিপোক্রেটস এবং সৌম্যদীপ দা। আ বিগ থ্যাংক ইউ টু অল। টিম প্রেম.com আবার ফেরত আসবে আগামী সিজনে। ততদিন কিপ সেলিব্রেটিং লাভ অনলি অন মির্চি।